নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প রাডিয়ার্ড কিপলিং এর লেখা দ্য মার্ক অফ দ্য বিস্ট। আমরা এই গল্পের আজকে প্রথম পর্বটি শুনব। এই গল্পের সৃষ্টিশীল ভাষান্তর করেছেন উদয়ন গৌতম। গল্প শুরুর আগে গল্পের টাইটেল বা শিরোনাম সম্পর্কে একটু ভূমিকা জেনে নেওয়া দরকার। দ্য মার্ক অফ দ্য বিস্ট এই কথাটার দেখা মেলে বাইবেলের দ্য বুক অফ রিভিলেশনে। সেখানে বিভিন্ন ভবিষ্যৎবাণীর মধ্যে শয়তান কিংবা বিস্টের সংখ্যার হিসেবের উল্লেখ আছে। সেই সংখ্যাটি কিরকম দেখতে, তার হিসেব কিরকম, সে প্রসঙ্গ এই গল্পের ক্ষেত্রে অবান্তর। নোবেলজয়ী সাহিত্যিক রাডিয়ার্ড কিপলিং বাইবেলের কথা ধার নিয়ে তার গল্পের শিরোনাম রচনা করেছেন। মনে রাখতে হবে, কিপলিং নিজে একজন খ্রিস্ট ধর্মাবলম্বী ইংরেজ ছিলেন। তার নানা লেখায় ঔপনিবেশিকতার ছোঁয়া স্পষ্ট। এই গল্পেও তিনি খ্রিস্ট ধর্ম ও ইংরেজ জাতির দৃষ্টিকোণ থেকে কাহিনীকার হিসেবে বর্তমান। শুরু হচ্ছে দ্য মার্ক অফ দ্য বিস্ট গল্পের প্রথম পর্ব। কথিত আছে, সুয়েজ খালের পূর্বে খ্রিস্ট ধর্মের সূর্য অস্তমিত। সেখানে পূব দেশের ভগবান আর শয়তান মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। ইংল্যান্ডের সর্বশক্তিমান চার্চের উপস্থিতি সেখানে সাময়িক। কিছু ইংরেজ মানুষ কালে ভদ্রে খ্রিস্ট ধর্মের সুরক্ষার সৌভাগ্য লাভ করতে পারেন, নিশ্চিতভাবে কিছু বলা যায় না। ভারতের মাটিতে ঘটা কিছু অলৌকিক ঘটনার সাপেক্ষে এই তত্ত্বকে মোটামুটি সত্যি বলা চলে। বিশেষ করে বর্তমান কাহিনীর প্রতিটি ছত্রে এই তত্ত্ব প্রতিষ্ঠিত। আমার বন্ধু স্ট্রিকল্যান্ড ভারতীয় পুলিশে চাকরি করত। ভারতে দীর্ঘদিন থাকা এবং ভারতীয়দের সাথে জড়িয়ে যাওয়ার সুবাদে স্ট্রিকল্যান্ড এই কাহিনীর প্রধান সাক্ষী। আমাদের ডাক্তার দুমো সেই ঘটনা দেখেছেন, কিন্তু হলপ করে বলতে পারি সেই হাড় হিম করা ঘটনার প্রেক্ষিতে তার সেদিনের মতামত সম্পূর্ণ ভ্রান্ত। ডাক্তার দুমো অবশ্য আর জীবিত নেই। তার মৃত্যুও স্বাভাবিক নয়, তবে সে কাহিনী না হয় আরেকদিন বলা যাবে। ভারতে হিমালয়ের কোলে ধর্মশালা বলে যে জায়গাটি রয়েছে, সেখানে ফ্লিট ছোকরার একখানা আস্তানা ছিল। ইংল্যান্ড থেকে আসলে ফ্লিট এই ধর্মশালায় তার কাকার ছেড়ে যাওয়া কিছু জমি জায়গা ও টাকা পয়সা দিয়ে দিন গুজরান করত। চেহারায় বড়সড় হলেও ফ্লিট আদতে ভদ্র এবং নিরীহ গোছের ছেলে। ভারতবর্ষ এবং ভারতবাসী সম্পর্কে তার জ্ঞান তেমন ছিল না। ভারতীয় ভাষাগুলোতেও সরগর হতে পারেনি। সেবার নিউ ইয়ারের প্রাক্কালে ছুটি কাটানোর জন্য ফ্লিট স্ট্রিকল্যান্ডের সাথে যোগ দিয়েছিল। নিউ ইয়ারের আগের রাতে স্থানীয় ক্লাবে আমোদের রাজকীয় আয়োজন করা হয়েছিল। যদিও তুষারপাতে পুরো শহরটাই ভিজে গিয়েছিল, তাহলেও দেশের নানা প্রান্ত থেকে জমা হওয়া সাহেবের দল ফুর্তিতে খামতি রাখতে চায়নি। বহুদিন পরে সাদা চামড়ার স্বজাতির উপস্থিতিতে পদমর্যাদা, দায়িত্বের ব্যবধান সরিয়ে রেখে সবারই শখের প্রাণ গড়ের মাঠ। মনে আছে, সে রাতে অস্বাভাবিক তুষারপাত অগ্রাহ্য করে আমরা সবাই গানে গলা মিলিয়েছিলাম, উচ্চৈস্বরে জাতির ধ্বজা উড়িয়েছিলাম। সদস্যদের প্রায় প্রত্যেকেই মুখে রাজা উজির মারা শুরু করেছিল। সব মিলিয়ে ব্রিটিশ সিংহের গর্জন কাকে বলে টের পাওয়া যাচ্ছিল। ফ্লিট তার আমোদ শুরু করেছিল সেরে দিয়ে। শেষ পাতে ডেজার্টের আবির্ভাবের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমানে শ্যাম্পেন, পাল্লা দিয়ে হুইস্কি, বিয়ার এবং ব্র্যান্ডির ফোয়ারা ছুটিয়েছিল। ফলস্বরূপ রাত 3:15 নাগাদ সেই হাড় কাঁপানো ঠান্ডায় ঘোড়ার লাগাম ধরা মাত্র সে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তাকে ফেলে ঘোড়া ছুট দিয়েছিল, আর ফ্লিটকে তার আস্তানায় পৌঁছে দেওয়ার ভার পড়েছিল আমার আর স্ট্রিকল্যান্ডের ওপর। আমাদের ফেরার পথ ছিল বাজারের মধ্যে দিয়ে, একটা হনুমান মন্দির ঘেঁষে। অবাক ব্যাপার, সেই ভোর রাতে মন্দিরে আলো জ্বলতে দেখেছিলাম। মন্ত্রোচ্চারণও কানে আসছিল। কেউ কিছু বোঝার আগেই আচমকা ফ্লিট ছোকরা তরতর করে মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে দুজন পুরোহিতের পিঠে সপাটে 2 চাপড় মেরে অবলীলায় লাল পাথরের হনুমান মূর্তির কপালে তার চুরুটের শেষাংশ ঠুকে নিভিয়ে দিল। স্ট্রিকল্যান্ড অনেক চেষ্টা করলেও ফ্লিটকে নিরস্ত করা যায়নি।
উল্টে নেশার ঘুরে মন্দিরের মেঝেতে বসে জড়ানো গলায় বলে উঠল, দেখেছ, মার্ক অব দ্য বিস্ট, আমি দাগিয়ে দিলাম, কেমন মানিয়েছে। কয়েক সেকেন্ড পরেই মন্দিরে গুঞ্জন শুরু হলো। স্ট্রিকল্যান্ড দীর্ঘদিন ভারতে কাজ করার অভিজ্ঞতা থেকে নিশ্চিত আন্দাজ করেছিল এর পরিণাম কি হতে পারে। তাকে অস্ফুটে বিড়বিড় করতে দেখলাম। এলাকায় পুলিশ হিসেবে এবং একজন বাসিন্দা হিসেবে স্ট্রিকল্যান্ড মানুষের আবেগের সাথে সুপরিচিত। এই ঘটনা সে কোনো মতেই মেনে নিতে পারেনি বোঝা যাচ্ছিল, কিন্তু ফ্লিটকে বোঝায় কার সাধ্যি। ততক্ষণে মেঝেতে গ্যাঁট হয়ে বসে সে বলতে শুরু করেছে ভগবান হনুমান নাকি খুশিতে তার জন্য সেখানে পালকের বিছানা বিছিয়ে দিয়েছেন। এই মুহূর্তে হঠাৎ সকলকে চমকে দিয়ে মূর্তির পিছন থেকে বেরিয়ে এলো এক রূপলি রঙের মানুষ, এক কুষ্ঠরোগী। সেই মারাত্মক ঠান্ডাতেও সম্পূর্ণ উলঙ্গ, সারা গায়ের সাদা রঙের ওপর আলো ঠিকরে পড়ে চকচক করছে। বাইবেলের ভাষায় বললে আ লেপার অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। মুখের চামড়া বলতে কিছুই নেই। দীর্ঘকালীন কুষ্ঠরোগ চামড়া অবশিষ্ট রাখেনি। মুহূর্তের মধ্যে দেখলাম যেন মাটি ফুঁড়ে একের পর এক মানুষ উঠে দাঁড়িয়ে মন্দিরের ঘর ভরে তুলছে। আমরা দুজন ঝুঁকে ফ্লিটকে তুলতে যাব, সেই ফাঁকে বিদ্যুৎ বেগে সেই রূপলী মানব আমাদের হাতের তলা দিয়ে ফ্লিটের ঠিক বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। কতকটা ভামবিড়ালের মতো আওয়াজ কানে এলো। আমরা সেই অদ্ভুত জীবটাকে টেনে ফ্লিটের বুকের ওপর থেকে সরিয়ে দিলাম। দম নেওয়ার জন্য জীবটা মন্দিরের কোণার দিকে ঢুকে গেল, আর মিয়াও মিয়াও শব্দের সঙ্গে টের পাচ্ছিলাম যে মন্দিরের প্রত্যেকটা দরজায় ঠিক ঠিক করে জমে উঠছে ভিড়। জীবটা ফ্লিটকে আক্রমণ করার আগে পর্যন্ত পুরোহিতদের চোখে যে ক্রোধের আগুন জ্বলতে দেখেছিলাম, এখন তা স্তিমিত। মিনিট কয়েক সব চুপ। তারপর তাঁদেরই একজন স্ট্রিকল্যান্ডকে উদ্দেশ্য করে খাঁটি ইংরেজিতে বললেন, আপনার বন্ধুকে নিয়ে এখনই চলে যান, ওনার কাজ উনি করেছেন, এবার যা করার হনুমানজি স্বয়ং করবেন। ভিড় সরে দাঁড়ালো। আমরা ফ্লিটকে বগল দাবা করে রাস্তায় নেমে এলাম। স্ট্রিকল্যান্ড ফ্লিটের কাণ্ডে অত্যন্ত রেগে উঠেছিল। তার কথায় আমাদের তিনজনেরই প্রাণহানির আশঙ্কা ছিল। বিশেষ করে ফ্লিট তো বেঁচে আছে তার কপাল জুড়ে। ফ্লিটের নেশার ঘোর তখনও পূর্ণ মাত্রায় বর্তমান। সে শুধু ঘুমোতে চাইছে। পুরো পথটা স্ট্রিকল্যান্ড রাগে ফুঁসছিল। রাস্তাতেই ফ্লিটের দরদর করে ঘাম হচ্ছিল, সাথে সারা শরীরে কাঁপুনি। অসংলগ্নভাবে সে কথাও বলছিল খানিক। বাজারের দুর্গন্ধে নাকি তার বমি আসছে। নিঃশ্বাসে টের পাচ্ছে কসাইয়ের দোকানের গন্ধ। বলল, এই রক্তের স্বাদ পাচ্ছ না তোমরা? ঠিক সূর্যোদয়ের সময়ে বহু পরিশ্রম করে ফ্লিটকে বিছানায় শোয়ানো হলো। স্ট্রিকল্যান্ডের এক দফা হুইস্কির আমন্ত্রণে আমিও সেখানেই রয়ে গেলাম। মদের সাথে সাথে টুকটাক কথাও চলছিল। কথায় বোঝা গেল স্ট্রিকল্যান্ড মন্দিরের ঝামেলা নিয়ে বিশেষ বিচলিত। সে ধর্মের সাথে সংঘাত এড়িয়ে চলতে পছন্দ করে। মিউ মিউ না করে ওরা আমাদের চামড়া তুলে দিতে পারত, সেটা বরং ভালো ছিল। এই বিড়ালের আওয়াজ ভালো লক্ষণ নয়। স্ট্রিকল্যান্ডকে শঙ্কিত দেখাচ্ছিল। আমার মতে মন্দির কর্তৃপক্ষ নির্ঘাত আমাদের বিরুদ্ধে তাদের ধর্মকে অবমাননার অভিযোগ আনবে। দেখলাম স্ট্রিকল্যান্ডও সেটাই চায়। বেরোনোর আগে আমি একবার ফ্লিটের ঘরে গেলাম। ফ্লিট ডান দিকে কাত হয়ে শুয়ে বুকের বাঁ দিকটা জোরে জোরে চুলকোচ্ছিল। ক্লান্ত অবসন্ন মন ও দেহ নিয়ে শুতে শুতে সেদিন আমার সকাল 7টা বেজে গিয়েছিল। দুপুর 1টা নাগাদ আবার স্ট্রিকল্যান্ডের বাড়িতে হাজির হলাম। ততক্ষণে ফ্লিট ব্রেকফাস্ট নিয়ে বসেছে। ওকে দেখে ঠিক সুস্থ মনে হলো না। ফুর্তির মেজাজ উবে গেছে। থেকে থেকে রাঁধুনিকে ধমক দিচ্ছে ওকে মাংসের চপ আধ ভাজা করে দিতে হবে, পুরো ভাজা করা যাবে না। কাঁচা কাঁচা মাংস খাওয়া ভালো নয়, আমি ফ্লিটকে বললাম। উত্তরে ফ্লিট দাঁত খিচিয়ে হাসল। তোমাদের এখানে আজব মশার চাষ হয়, সর্বাঙ্গে কামড়াচ্ছে কিন্তু চুলকোচ্ছে একটাই জায়গায়। এই ক্ষতস্থানটা একবার দেখাও তো, সেরে যাওয়ার কথা, স্ট্রিকল্যান্ড বলে উঠল। চপ ভাজা হতে হতে ফ্লিট তার জামা খুলল। দেখলাম বুকের বাঁ দিকের ঠিক ওপরটায় চক্রাকারে 5-6খানা লালচে ক্ষতের চিহ্ন। স্ট্রিকল্যান্ড চমকে বলল, আরে
সকালই তো গোলাপি ছিল, এখন কালো হয়ে আসছে। আর ফ্লিট ভয়ে উঠে দাঁড়ালো, হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে বলল, বাই জোভ, এগুলো কি? আমাদের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না। চপ এসে পড়াতে ফ্লিট এক খাবলে খান তিনেক একখানা মুখে ঠুসে চপ চিবোতে শুরু করলো। লক্ষ্য করলাম মুখের ডান দিকের দাঁতগুলো দিয়ে সে চিবোচ্ছে, আর ডান দিকেই ঘুরে থালা থেকে চপের ডিশে থাবা বসাচ্ছে। ওর দিকে দুজনে একসাথে তাকাতে বেচারা হকচকিয়ে গেল। আরে কি বলবো, জীবনে এত খিদে পায়নি, তোমরা প্লিজ কিছু মনে করো না। প্রাতরাশের শেষে স্ট্রিকল্যান্ড আমার উদ্দেশ্যে গম্ভীর গলায় একটাই কথা বলল, এখানে থেকে যাও আজ রাতটা। আমার ওজোর আপত্তি স্ট্রিকল্যান্ড কানেই তুলল না। আর এই কথাবার্তার মধ্যেই ফ্লিট ঘোষণা করল, আবার খিদে পেয়েছে। আর কথা না বাড়িয়ে আমি থেকে যেতে রাজি হলাম। আমার বিছানাপত্র আর একটা ঘোড়া নিয়ে আসার জন্য বাড়িতে লোক পাঠিয়ে দিলাম। সময় কাটানোর জন্য তিনজনেই নেমে এলাম আস্তাবলের কাছে। ঘোড়া প্রেমীদের কাছে প্রিয় ঘোড়াকে আদর করার কাজে সময় দেওয়াটা বড় ব্যাপার না। আস্তাবলের ঘটনাটা চিরকাল মনে থাকবে। খান পাঁচেক ঘোড়ার সবকটা উন্মত্ত হয়ে ছটফট করছে। আমাদের উপস্থিতি যেন সহ্য করতে পারছে না, বাঁধন ছিঁড়ে ছুট দেয় আর কি। স্ট্রিকল্যান্ডের ঘোড়াগুলোর কাছে আমরা কেউই অচেনা নই, তাই ব্যাপারটা ভারী আশ্চর্যের বই কি। ভয়ে আমরা আস্তাবল থেকে বেরিয়ে এলাম। খানিক এগোতেই স্ট্রিকল্যান্ড আমাকে পিছন থেকে ডাকলো। দুজনে মিলে আবার আস্তাবলে ঢুকলাম। আশ্চর্য, এবার কিন্তু ঘোড়াগুলোর মধ্যে সেই অস্থিরতা নেই। নিশ্চিন্তে হাত বুলোনোর জন্য মাথা এগিয়ে দিচ্ছে সব। স্ট্রিকল্যান্ড ফিসফিস করে বলল, ওরা আমাদের দুজনকে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে। কথা শেষ না হতেই আস্তাবলের দরজায় ফ্লিটকে দেখা গেল। আবার ঘোড়ার দলে সেই অস্থিরতা, সেই উন্মত্ততা, সামনে দুপা তুলে সমানে চিৎকার। ওখান থেকে সরে পড়তে হলো। স্ট্রিকল্যান্ড বলল, ফ্লিট, ঘোড়াগুলো কিন্তু তোমাকে পছন্দ করছে না। ননসেন্স। ফ্লিট দাঁত খিচিয়ে বিকৃত স্বরে বলল, আমার ঘোড়া আমার পোষা কুত্তার মতো, একবার বেয়াদপি করুক দেখি। এই বলে সে তার ঘোড়ার সামনে যেতেই আচমকা দড়ি ছিঁড়ে ফ্লিটের ঘোড়া বেরিয়ে এলো এবং এক ধাক্কায় ফ্লিটকে ধরাশায়ী করে সোজা বাগানের দিকে ছুটে পালিয়ে গেল। ঘটনাটা হাস্যকর হলেও স্ট্রিকল্যান্ডের মুখ দেখলাম অসম্ভব গম্ভীর। অন্যদিকে ফ্লিট হাত পা ছড়িয়ে বলল, ভারী ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। আমাকে আস্তাবলের বাইরে মুখোমুখি বসিয়ে স্ট্রিকল্যান্ড জিজ্ঞাসা করল, ফ্লিটের আচার আচরণ কেমন অস্বাভাবিক লাগছে না? আমি বললাম, হ্যাঁ একটু লাগছে বটে, বিশেষ করে ওই রাক্ষসে খিদের ব্যাপারটা। এমনও হতে পারে একা একা পাহাড়ি এলাকায় থেকে এই অভ্যাস তৈরি হয়েছে। এই ব্যাখ্যায় কিন্তু স্ট্রিকল্যান্ড সন্তুষ্ট হল না। পরক্ষণেই ফ্লিটের বুকের ক্ষতচিহ্নের কথাটা উঠল। আমি বললাম, ও তেমন কিছু নয়, পোকামাকড়ের কামড়ে এমন হতে পারে, বা হয়তো ওটা ওর জন্মের দাগ, এতদিন পরে ফুটে উঠেছে। এই প্রথম আমার প্রতি স্ট্রিকল্যান্ড একটা বিজাতীয় মন্তব্য করল। আহাম্মক, কি ঠিক হয়েছে কিচ্ছু বোঝোনি। আমার এখানে কটা দিন কাটিয়ে যাও, ফ্লিটকে ভালো করে নজর করো, আর দোহাই, আমার মাথায় কিছু বুদ্ধি আসার আগে পর্যন্ত ছেলে মানুষই মন্তব্য করো না। সে ঠিক আছে, কিন্তু আজ রাতে আমি বাইরে খাবো, আমি বললাম। আমিও খাবো, সব ঠিক থাকলে ফ্লিটও তাই করবে, গম্ভীর গলায় স্ট্রিকল্যান্ড উত্তর দিল। গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশ আমরা শুনব এই গল্পের দ্বিতীয় পর্বে। ধন্যবাদ এবং নমস্কার।